প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময় তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। তোমরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। আর বাসা থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। আর বাসায় ফিরে এসে সাথে সাথে 20 সেকেন্ড ধরে সাবান পানি অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে। তোমাদের কলেজ বন্ধ থাকায় তোমাদের শ্রেণী কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে সরকারি হরঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তোমাদের এই অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য। যতদিন তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। ক্লাস না হওয়ার যে ঘাটতি বা যে ক্ষতি তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের মূলত আলোচনার যে বিষয় সেটি হলো বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের জন্য হিসাব বিজ্ঞানের নীতিমালা একটি কোর্স রয়েছে। সেই কোর্সের 7ম অধ্যায়ের সমন্বয় এবং সমাপনী দাখিলা। আমরা আজকে মূলত সমন্বয় এবং সমাপনী দাখিলা নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা সমন্বয় দাখিলা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সমন্বয় দাখিলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারবে। সমন্বয় দাখিলা বলতে কি বোঝায় সেটা আমরা একটু জেনে নেই। চূড়ান্ত হিসাব তৈরি করার সময় কিছু খরচ এবং কিছু আয় এগুলো অ্যাডজাস্ট করতে হয়, সমন্বয় করতে হয়, যোগ বিয়োগ করতে হয়। যেমন বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয় ইত্যাদি বিষয়সমূহকে সংশ্লিষ্ট হিসাব খাতের সাথে সমন্বয় সাধন। এখানে সমন্বয় সাধন বলতে মূলত যোগ বিয়োগ করার কাজটি বলতে বোঝাচ্ছে। তো যখন কোনো কিছু বকেয়া থাকবে সেগুলোকে আমরা যোগ করব, আর যখন অগ্রিম প্রদত্ত কোনো খরচ করা হবে এবং সেটা যখন খরচে রূপান্তর হবে তখন সেটাকে বিয়োগ করতে হবে। তো সমন্বয় সাধন বলতে যোগ বিয়োগ করার জন্য যে দাখিলা ব্যবহার করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে। হিসাবকাল শেষে হিসাবসমূহের ব্যালেন্সকে হালনাগাদ বা আপডেট রাখার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে। তাহলে এখানে আমরা দুটো জিনিস খুব গুরুত্ব সহকারে দেখি। সেটি হচ্ছে সমন্বয় সাধন বলতে মূলত যোগ বিয়োগ বোঝায়, আর হিসাব শেষে হিসাবসমূহের ব্যালেন্সগুলোকে আমাদের আপডেট করার জন্য কিন্তু এই দাখিলাটা দেওয়া হবে। সমন্বয় দাখিলাকে যদি আমরা একটু খেয়াল করি, দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অগ্রিম দফাসমূহ আর একটি হচ্ছে বকেয়া দফাসমূহ। অগ্রিম বলতে যদি আমরা বুঝি, যেমন খরচসমূহ অগ্রিম হতে পারে, আবার আয়টাও অগ্রিম হতে পারে। বকেয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বকেয়া খরচ আর একটি হচ্ছে আমাদের বকেয়া আয়। সমন্বয় দাখিলা মূলত আমাদের যে যোগ বিয়োগ কথা বলা হয়েছিল সেই যোগ বিয়োগের বিষয় কিন্তু এখানে দুটি জিনিস। একটি হচ্ছে বকেয়া, এটি হচ্ছে আমরা যোগ করে থাকি, আর হচ্ছে অগ্রিম যেগুলো আমাদের সেবা প্রদান করার পূর্বেই টাকা পেয়ে থাকি, এমন যদি হয়ে থাকে সেগুলোকে আমরা কী করি, পরবর্তীতে বাদ দিই। এখন আমাদের এই দফাগুলোর সম্পর্কে একটু আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে সকল খরচ নগদে অগ্রিম প্রদত্ত খরচ বলি যেগুলো রয়েছে সেগুলো বলতে কি বোঝায় সেটা একটু খেয়াল করি। যে সকল খরচ নগদে প্রদান করা হয় এবং ব্যবহারের পূর্বে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ খরচ
পাওয়ার পূর্বেই আমাদের টাকা যদি খরচ করি নাই কিন্তু টাকা প্রদান করে ফেললাম, এমন যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত খরচকে আমরা অগ্রিম প্রদত্ত খরচ বলবো। খরচ নগদে প্রদান করা হয় কিন্তু সেটার এখনও খরচ করা হয় নাই। যেমন অগ্রিম প্রদত্ত বিমা ৬,০০০ টাকা, এর মধ্যে চলতি হিসাবকালে উত্তীর্ণ হয়েছে ৪,৫০০ টাকা। আমরা বিমা বাবদ অগ্রিম দিয়েছিলাম ৬,০০০ টাকা, কিন্তু এই বছরের মধ্যে আমাদের খরচ হয়েছে ৪,৫০০ টাকা। যেটা খরচ হয়েছে সেটার জন্যই আমরা অ্যাকচুয়ালি সমন্বয় দাখিলাটা দিব। এক্ষেত্রে সমন্বয় দাখিলা হবে নিম্নরূপ: বিমা খরচ হিসাব ডেবিট ৪,৫০০ টাকা আর অগ্রিম প্রদত্ত খরচ হিসাব ক্রেডিট ৪,৫০০ টাকা। এখন আমাদের এটা সাধারণ যে জাবেদাটা ছিল সেই জাবেদাটা হচ্ছে এরকম: অগ্রিম প্রদত্ত বিমা হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এবার এই অগ্রিম প্রদত্ত খরচ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, সেই জন্য এটা কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আর বিমা খরচ বাড়বে, কারণ আমাদের যেই খরচটা অগ্রিম করা হয়েছিল সেটা এখন অ্যাকচুয়াল খরচে রূপান্তর হচ্ছে। এরপর আমরা দেখব অগ্রিম আয়। অগ্রিম আয় বলতে কি বোঝায় সেটা একটু দেখে নিই। অগ্রিম প্রাপ্ত আয়: কোনো গ্রাহক যখন পণ্য বা সেবা প্রাপ্তির পূর্বেই বিক্রেতা কোম্পানিকে নগদ অর্থ অগ্রিম প্রদান করে থাকে, এরূপ ক্ষেত্রে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় সৃষ্টি হয়। যেমন অনুপার্জিত আয় ১২,০০০ টাকার মধ্যে এই বছর আয় হয়েছে ৯,০০০ টাকা, অর্থাৎ আমি ১২,০০০ টাকা অগ্রিম আয় করে ফেলেছিলাম, অর্থাৎ সেবা প্রদান করার পূর্বেই আমি টাকা গ্রহণ করেছি কত টাকা? ১২,০০০ টাকা। তবে এই বছর সেই সেবা গ্রহণ করেছে কত টাকার? ৯,০০০ টাকার। এই ক্ষেত্রে আমাদের যেটা খরচ হয়েছে আমরা সেই খরচেরটাই নিয়েই কী করব? সমন্বয় দাখিলটা দিব। সেক্ষেত্রে জাবেদাটা হবে কি? অগ্রিম আয় হিসাব ডেবিট আর হচ্ছে অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট। এরপর খরচের যদি আমি প্রথম হচ্ছে বকেয়া খরচ। খরচ বলতে কি বোঝায়? খরচ সংগৃহীত হয়েছে কিন্তু পরিশোধ করা হয় নাই, এরূপ খরচকে, অর্থাৎ আমি সেবা গ্রহণ করেছি কিন্তু সেবা গ্রহণ করার ফলে যেই টাকাটা দেওয়ার কথা কিন্তু সেই টাকাটা আমি পরিশোধ করিনি, এমন যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি বকেয়া খরচ। খরচ সংগৃহীত হয়েছে কিন্তু খরচের টাকা পরিশোধ করা হয়নি, এমন খরচকে বকেয়া খরচ বলে। যেমন বেতন বকেয়ার রয়েছে ৪,০০০ টাকা, এক্ষেত্রে সমন্বয় দাখিলা হবে বেতন হিসাব ডেবিট আর হচ্ছে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি বেতন দেওয়ার কথা কিন্তু যেই শ্রমিক ১ মাসে কাজ করলো বা তার যেই মজুরি প্রাপ্য হওয়ার কথা বা বেতন প্রাপ্য হওয়ার কথা সেই বেতনটিকে আমরা এখনও পরিশোধ করিনি, তা কিন্তু খরচ সংগৃহীত হয়েছে কিন্তু এখনও আমরা যদি পরিশোধ না করে থাকি তাহলে সেটা আমরা ক্রেডিট বকেয়া খরচ হিসেবে ক্রেডিট করব আর বকেয়া শুধু বেতনকে আমরা ডেবিট করব। এরপর বকেয়া আয়: সেবা প্রদান করা হয়েছে কিন্তু আয় অর্জিত হয়েছে কিন্তু এখনও টাকা পাওয়া যায়নি, তাকে বকেয়া আয় বলে। অর্থাৎ সেবা প্রদান করার ফলে আমাদের সেবার বিপরীতে টাকা পাওয়ার কথা কিন্তু আমি সেবা প্রদান করব কিন্তু টাকাটা গ্রহণ করিনি, এই ক্ষেত্রে আমাদের বকেয়া আয় হবে। যেমন আইনি সেবা প্রদান বাবদ ১,০০০ টাকা এখনও পাওনা রয়েছে, এক্ষেত্রে সমন্বয় দাখিলা হবে নিম্নরূপ: প্রাপ্য সেবা আয় হিসাব ডেবিট আর হচ্ছে সেবা আয় হিসাব ক্রেডিট। মূলত এই ৪টি হিসাব নিয়ে আমরা এই সমন্বয় দাখিলা করব। এছাড়াও আরও যেগুলো থাকবে সেগুলো আমরা একটু দেখে নেই। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে যদি হয়, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যেগুলো বাংলায় আলোচনা করেছিলাম তোমাদের একটু বোঝার জন্য, তবে এবারে আমাদের যেহেতু পরীক্ষা ইংরেজিতে আসবে সেটা আমরা এবার একটু খেয়াল করি। প্রিপেইড এক্সপেন্স: অগ্রিম প্রদত্ত যে খরচাগুলি রয়েছে, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বিমা প্রিমিয়াম, হ্যাঁ, তো এরকম। প্রিপেইড ইন্স্যুরেন্স, এটার আমাদের জেনারেল যেই জাবেদাটা হতো, সাধারণ জাবেদা, সেটা হচ্ছে প্রিপেইড র্যান্ট হিসাব ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এখন আমরা এই প্রিপেইড র্যান্ট কি হচ্ছে? র্যান্ট এক্সপেন্সে রূপান্তর হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এইটা হবে সমন্বয় দাখিলা হচ্ছে এই অংশে র্যান্ট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে প্রিপেইড র্যান্ট ক্রেডিট। একইভাবে প্রিপেইড স্যালারি যদি হয় তাহলে প্রিপেইড স্যালারি হিসাব ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। আর সমন্বয় জাবেদা হবে কি? স্যালারি এক্সপেন্স ডেবিট আর হচ্ছে প্রিপেইড স্যালারি হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রিপেইড যেই স্যালারি আমি দিয়েছিলাম সেটা এখন অ্যাকচুয়াল স্যালারিতে রূপান্তর হচ্ছে, অর্থাৎ অগ্রিম যেই খরচটা করেছিলাম
সেটা এখন খরচে রূপান্তর হচ্ছে। আবার প্রিপেড ইন্স্যুরেন্স, যদি আমি জেনারেল জার্নাল করি তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স হিসাবে ডেবিট, ক্যাশ, ক্রেডিট। এক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল যেটা হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। প্রিপেড এক্সপেন্সের পর আমরা এবার আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়, যেটাকে অগ্রিম আয় আমরা বলে থাকি। আনআর্নড সার্ভিস রেভিনিউ, যদি আমি সেবা প্রদান করলাম কিন্তু সেবার বিপরীতে ক্যাশ গ্রহণ করে ফেললাম, হ্যাঁ, সেই টাকাটা সেবা প্রদান না করে আমি যদি টাকা গ্রহণ করে ফেলি সেক্ষেত্রে কীটা হবে, সেই জার্নালটা হবে সেটা হচ্ছে ক্যাশ ডেবিট আর হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অগ্রিম আয়, সেবা প্রদান করার পূর্বেই আমি টাকা গ্রহণ করে ফেলেছি এক্ষেত্রে। আর অ্যাডজাস্টিং যেই জার্নালটা হবে সেটা হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। একইভাবে আমাদের র্যান্ট রেভিনিউ হতে পারে ক্যাশ ডেবিট, আনআর্নড র্যান্ট রেভিনিউ ক্রেডিট। সেটা যদি আমাদের অ্যাডজাস্টিং করি তাহলে আমাদের অ্যাডজাস্টিং যে জার্নালটা হবে সেটা হচ্ছে আনআর্নড র্যান্ট রেভিনিউ ডেবিট আর হচ্ছে র্যান্ট রেভিনিউ ক্রেডিট হবে। এগুলোর এক্সপেন্সের ক্ষেত্রে যেটা আমরা পূর্বে দেখেছিলাম স্যালারি এক্সপেন্স, সেটা বকেয়া রয়েছে, স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। র্যান্ট এক্সপেন্সের ক্ষেত্রে র্যান্ট এক্সপেন্স ডেবিট, র্যান্ট পেয়েবল ক্রেডিট হবে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে, ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট হবে। একুরেট রেভিনিউ, বকেয়া আয়, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেমন ইন্টারেস্ট রেভিনিউ একুর্ড, অর্থাৎ ইন্টারেস্ট পাওয়ার কথা কিন্তু এখনও আমাদের পাওয়া হয়নি। এক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। র্যান্ট রেভিনিউ একুর্ড, সেক্ষেত্রে র্যান্ট রিসিভ ডেবিট হবে, র্যান্ট রেভিনিউ ক্রেডিট হবে। সার্ভিস রেভিনিউ একুর্ড, সেবায় এখনও পাওয়া যায়নি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এছাড়াও আমাদের যে ইম্পর্টেন্ট কিছু অ্যাডজাস্টিং থাকে সবসময়, ফর ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট, সম্পত্তির উপর যদি কোনো অবচয় ধরা হয় সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন ডেবিট, এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটা ইকুইপমেন্ট লেখা হয়েছে কারণ ইকুইপমেন্ট বিদায় ক্রেডিট। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, জার্নাল হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ফার্নিচার এটা উল্লেখ করে দেওয়া হলো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল অর ড্রয়িং, মূলধন এবং উত্তোলনের ওপর যদি সুদ হয় সেক্ষেত্রে সেই সুদের জন্য আমাদের যে অ্যাডজাস্টিংটা করতে হবে সেই জার্নালটা কেমন হতে পারে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, জার্নাল হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর ইন্টারেস্ট অন ড্রয়িং, তার উল্টাটা, ড্রয়িং ডেবিট হবে আর ইন্টারেস্ট ইনকাম, এখানে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে এটা। এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাপ্লাইজটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখি। সাপ্লাইজ আর ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাসেট, যদি সাপ্লাইজ আমাদের অ্যাসেট হিসেবে রূপান্তর গণ্য করা হয় সেক্ষেত্রে আমাদের সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট হবে আর সাপ্লাইজ ক্রেডিট হবে। আর যদি সাপ্লাইজ আমাদের এক্সপেন্সে ট্রিট করি সেক্ষেত্রে এই সাপ্লাইজ এক্সপেন্সটা ক্রেডিট হবে আর সাপ্লাইজ হয়ে যাবে ডেবিট। এবার আমাদের ব্যবহারিক একটি সমস্যা নিয়ে আলোচনা করব, সেই সমস্যাটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। Problem 1. Terry Thomas opened the Green Lawn Care Company on April 10. The trial balance shows the flowing balance for selected account. নিচের যে সিলেক্টেড অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্রিপেড ইন্স্যুরেন্স 36,000 টাকা, ইকুইপমেন্ট হচ্ছে 2,80,000, নোটস পেয়েবল হচ্ছে 2 লাখ, আর্নড রেভিনিউ হচ্ছে 42,000, সার্ভিস রেভিনিউ হচ্ছে 18,000। এগুলো হচ্ছে আমাদের যেই অ্যাডজাস্টিং করব সেই অ্যাডজাস্টিংয়ের ট্রায়াল ব্যালেন্সের যেই অ্যামাউন্টগুলো ছিল সেই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে। অ্যানালাইজ রিভিল দ্য ফ্লোয়িং অ্যাডিশনাল ডাটা, আমাদের এই যে এই নিচে যেই ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো নিয়ে আমরা এখন কী করব, অ্যাডজাস্টিং করব। তো 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ 2-year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ এপ্রিল 1, 2011। ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো আমরা জানি 12 মাসে 1 বছর, আর 2 বছর মানে হচ্ছে 2, অর্থাৎ 12 × 24, অর্থাৎ এখানে আমাদের যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে সেটা হচ্ছে 36,000 কত বছরের? 2 বছরের। 1 বছরের কত? 18,000 টাকা। এবার আমি যদি 1 মাসেরটা বের করি তাহলে 18,000কে তুমি 12 দিয়ে ভাগ করলে হবে, অথবা তুমি এই 36,000কে যদি
24 দিয়ে ভাগ করো তাহলে প্রতি মাসেরটা বের হবে। এখন আমাদের এই 1 বছরের 2 বছরের দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল খরচ হচ্ছে আমাদের এপ্রিল মাসের 1 মাসেরটা। আমরা কিন্তু 1 মাসের আমরা যে 2 বছরের দিলাম, কিন্তু 2 বছরের মধ্যে এই বছর আমাদের খরচের রূপান্তর হচ্ছে শুধুমাত্র 1 মাসেরটা। আমরা এই 1 মাসেরটা কী করব, সমনে দাখিলা করব। তাহলে এই প্রিপেইড ইন্স্যুরেন্স, সেটা আমাদের জেনারেল যে জার্নাল ছিল সেটাতে ডেবিট ছিল, এখন আমাদের এই প্রিপেইড ইন্স্যুরেন্স এবার কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে। দ্বিতীয় যে জার্নালটা সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট, টাকা 5000 টাকা। ডেপ্রিসিয়েশন আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তবে এখানে ইকুইপমেন্ট লেখা আছে, আমরা একটু ইকুইপমেন্ট লিখে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কত টাকা, 5000 টাকা। এবার 3 নম্বরে আসি, দ্য নোটস পেয়েবল ইজ ডেট এপ্রিল 1, 2011। 2011 সালের এপ্রিল মাসের 1 তারিখে একটা নোটস পেয়েবল হয়েছিল। ইট ইজ এ 6 মান্থ, এটার 6 মাস মেয়াদি, 10% ইন্টারেস্ট রেট, অর্থাৎ এটার আমাদের ইন্টারেস্ট দিতে হবে কত পার্সেন্ট করে, 10% করে। আমি যেই নোটস পেয়েবলটা নিয়েছি সেই নোটস পেয়েবলের মেয়াদ হচ্ছে কত মাস, 6 মাস। এবার আমি এই 2 লাখকে 10% করলে আমার কত টাকা আসবে, 20,000 টাকা আসবে। 20,000 টাকা হচ্ছে 1 বছরের, তবে আমি কি করব, 1 মাসেরটা বের করব। সেই জন্য আমাদের কি করতে হবে, সেটাকে আবার 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসেরটা বের হবে। তো আমাদের এই যে নোটস পেয়েবলের উপর ইন্টারেস্ট ধরতে হবে, এক্ষেত্রে আমাদের নোটস পেয়েবল ক্রেডিট থাকবে, ক্রেডিটের উপর ইন্টারেস্ট অলওয়েজ ডেবিট হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স অন নোটস পেয়েবল ডেবিট, আর নোটস পেয়েবল হবে ক্রেডিট। 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ লোন সার্ভিস প্যাকেজ অফ টাকা 6,000 বিগিনিং ইন এপ্রিল 1, 2011। 2011 সালের এপ্রিল মাসের 1 তারিখে 6 মাসের জন্য যে সার্ভিসটা ল সেবা, আইনি সেবা প্রদান করা হয়েছিল সেটা হচ্ছে 6,000 টাকা। 7 কাস্টমার পেইড ফর দ্য মান্থ, 7জন কাস্টমার সেটা আমার প্রদান করেছিল 6 মাসের জন্য। এবার খেয়াল করি, এই 6 মাসের জন্য 6,000 টাকা, তাহলে প্রতি মাসে কত, প্রতি মাসে হচ্ছে আমাদের 6,000কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে হবে 1,000 টাকা করে। তাহলে 1,000 টাকা একজন কাস্টমার, 7জন কাস্টমার কত হবে, 7,000 টাকা। তাহলে এটার তুমি 7,000 টাকাকে তুমি কী করবে, এই জার্নাল করবে। তারপর লোন সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা 15,000 টাকা, অর্থাৎ আইনি সেবা প্রদান করা হয়েছে কিন্তু তার বিল এখনও পাওয়া যায়নি। এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এবার আমাদের যে জার্নাল এন্ট্রিটা হতো যেভাবে, আমরা সেটা একটু দেখি। তাহলে আমাদের প্রথম যেই জার্নালটা ছিল সেটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, যেটা আমি বলেছিলাম 36,000 টাকা, সেটা 2 বছরের জন্য, 24 মাসের জন্য। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স এবার ডেবিট হবে আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। 36,000কে 24 দিয়ে ভাগ করলে প্রতি মাসে আসবে 1,500 টাকা। তাহলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স এবার এক্সপেন্সে রূপান্তর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, এই জন্য আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে, আর প্রিপেড ইন্স্যুরেন্স আগে ডেবিট ছিল সেটা এখন হ্রাস পাচ্ছে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট। আর ডেপ্রিসিয়েশন যেটা ছিল, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 5,000 টাকা, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এখানে ইকুইপমেন্ট লেখা হয়েছে আমাদের বোঝার সুবিধার্থে, 5,000 টাকা। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স অন ইন্টারেস্ট নোটস পেয়েবলের উপর, তাহলে এই ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের যেটা ছিল সেটা আমরা একটু দেখে নেই। যে বিষয়টা ছিল সেটি হচ্ছে 2 লাখ টাকা, 2 লাখ টাকার উপর আমাদের কি করতে হবে, 10% হারে ইন্টারেস্ট। নোটস পেয়েবল যেই টাকার পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপর 10% করলে হবে 20,000 টাকা। এবার 20,000কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার যে ইন্টারেস্টের পরিমাণ হবে সেটা হচ্ছে 1,666 বা 67 টাকা। তো তোমরা ক্যালকুলেটার ইউজ করবে, এই 2 লক্ষ টাকার উপর 10% করবে এবং 10% করলে 20,000 টাকা বের হবে। 20,000কে তোমরা আবার 12 দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসের টাকা বের হবে 1,666 টাকা। তাহলে আমাদের জার্নাল যেটি হবে সেটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নোটস পেয়েবল হিসাব ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1,666.66 ছিল, সেটাকে আমরা 1,666 লিখতে পারি, আর নোটস পেয়েবল হিসাব ক্রেডিট 1,666 টাকা। তারপর আরেকটি জার্নাল 7 কাস্টমার পেইড, যেটা আমি এর আগেও আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে 6 মাসের জন্য
প্রদান করা হয়েছে 6,000 টাকা, তাহলে প্রতি মাসে কত টাকা? প্রতি মাসে হচ্ছে আমাদের 1,000 টাকা। তাহলে 1,000 টাকা হচ্ছে একজন শ্রমিকের 7জন একজন কাস্টমারের 7জনকে, সেটা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7,000 টাকা হবে। তাহলে আনআর্নড রেভিনিউ হবে আমাদের 7,000 টাকা, আর সার্ভিস রেভিনিউ হচ্ছে আমাদের 7,000 টাকা, অর্থাৎ অনুপার্জিত আয় এখন আমাদের আয়ে রূপান্তর হচ্ছে। আর লাস্ট যেটি জার্নাল ছিল অ্যাডজাস্টিং লন সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে কিন্তু তার টাকা পাওয়া যায়নি, সেক্ষেত্রে জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এবং এটি বাসায় সমাধান করার চেষ্টা করবে। Josh Oil Company accumulated the following adjustment data at December 31, 2011. Service provided but unbilled টাকা 300 টাকা, utilities expense unpaid টাকা 300 টাকা, unearned revenue of টাকা 200 has been earned, salaries of টাকা 600 are unpaid, store supplies of টাকা 350 350 have been used. Prepare adjusting entries. এটা তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করবে, আর তৈরি করতে গিয়ে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তোমরা আমাদেরকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, চাইলে ফেসবুকে কমেন্টস করে যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি ফোন করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে সরকারি হরমোন কলেজের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।